না, সেনাবাহিনীর একটা বিরাট অংশ তারা আবার বেরিয়ে দেখি বক্তব্য দিচ্ছে মিডিয়াতে, যারা কালপ্রিট, শামসের মতো ছেলে, মানে তার স্টেটওয়ে 4 নাম্বার গেট থেকে তাকে সেন্ট্রাল জেলে যাওয়ার কথা। হি হ্যাজ দি অডাসিটি টু স্পিক আউট, এস্টাবলিশড ফ্যাক্ট যে সৈনিক মঈন জেনারেল শাকিলের যে অস্ত্র ধরার চেষ্টা করছিল, সেই স্টেজে উঠেই ফেইন্টেড, কনফার্ম করছে যে হ্যাঁ সে লুঙ্গি পরা ছিল, গেঞ্জি পরা ছিল। সে বলছে না আমি জীবনে কোনদিন লুঙ্গি পরি। ইজ দ্যাট অ্যান অ্যালিবাই যে আমি ছিলাম না? He has the audacity to threat me, call and threat যে আমাকে বলতেছে আমরা দেখে নিবে। কি দেখবে আমারে? আমি বললাম তোমার তো এখন সবকিছু ব্যাগ বা বিছনা গুছায় রেডি হওয়ার কথা, যদি বিচার হয়, বিচার ব্যবস্থা, তাহলে পালানোর কথা। যে এখন শুধু ওই ফুল স্টপ নিয়ে সারা পৃথিবী বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা আলাপ করতেছে, ফুল স্টপ বাট নট, এগুলো নিয়ে কথা বলতে। শহীদ দিবস কিন্তু শেষ, তাহলে শহীদ দিবসে তো আমরা শহীদদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব, এগুলো কোথায়? প্রথম কথা হচ্ছে যে বক্তব্যটা উনি দিয়েছেন কমিশনের সামনে, কমিশন কিন্তু ওইখানে বসা ছিল মিলিটারি মেম্বার যারা। এটাই হয়ে গেছে সব থেকে বিব্রতকর বিষয়, যে একটা কোর্ট একটা পটেনশিয়াল অ্যাকিউজড বা অ্যাকিউজদের থেকে ডাইরেকশন নিচ্ছে কে দোষী কে দোষী না, তাই না? মানে উনি এমন ভাবে বলেছেন যে উনি ইম্পর্টেন্ট। বিডিআর হত্যাকাণ্ডে ওই সময় তার অবস্থানের কারণে উনি একজন গুরুত্বপূর্ণ সাক্ষী। সে সাক্ষী তো সিদ্ধান্ত দিতে পারে না যে কে কে দোষী, কে খুন করছে, কে কি করছে। এটা তদন্ত কমিশন এটা বের করবে, কিন্তু তদন্ত কমিশনের কাজ নিয়ে প্রশ্ন আমাদের থেকেই যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে ডক্টর ইউনূস চাইছিলেন না ভারতের কারণে তার মদতপুষ্টরা এই কমিশন বা পুনঃতদন্ত চাচ্ছিলেন না, সেটা এখন প্রশ্নের বিষয়। কমিশনটাকে তো জোর করে মানে ঘাড়ে পাক দিয়ে করা হয়েছে, আন্দোলনের মাধ্যমে এটা করতে বাধ্য করা হয়েছে, কিন্তু এটা সত্যিকার অর্থে কতটুকু সফলতা অর্জন করবে বা প্রকৃত সত্য ভেদ করতে পারবে কিনা সেটা নিয়ে যথেষ্ট প্রশ্নের সুযোগ রয়েছে। এখন যে বিষয়টা আমরা লক্ষ্য করছি বারবার বলা সত্ত্বেও, আমি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাকে বলেছি যে এই কমিশনের যে টার্মস অফ রেফারেন্সের 2 উমোটা, যেটা যাদের শাস্তি হয়ে গেছে বিডিআর এর সৈনিক, আমার কথা যে যার ফাঁসি হয়েছে সে কিন্তু এখন আর সত্যি কথা বলতে কোনো দ্বিধা করবে না, এবং তার সাক্ষী হয়তো আরো 10 জনকে মৃত্যুদণ্ড থেকে বাঁচিয়েও দিতে পারে। আমাদের হিসাবে যেটা আছে যে যাদেরকে প্রকৃত হত্যাকারী অনেকেই দেশে নাই, তাদেরকে নিরাপদে বেরিয়ে যেতে সহায়তা করা হয়েছে। অল্প কিছু যারা ধরা পড়েছে বা তাদের ব্যর্থতার কারণে তারা আজকে জেলে, কিন্তু সেই সংখ্যাটা কম হওয়াতে পরে এই ফাঁসির আসামির সংখ্যাটা ব্যাপকভাবে বাড়ানোর একটা চেষ্টা ছিল। এবং এই পুনঃতদন্তের আরেকটা বিষয় ছিল যে এইটা যদি প্রপারলি রিইনভেস্টিগেট হয়, অ্যাকচুয়াল কিলারদেরই তো ফাঁসি হওয়া উচিত, তাই না? যারা সহযোগী ছিল, যাদেরকে অস্ত্রের মুখে বাধ্য করা হয়েছে, তাদেরকে তো ফাঁসি দেওয়ার কোনো কারণ নাই। প্রকৃত হত্যাকারীদের ফাঁসি হোক, এটা আমি কেন, যে কেউ চাইবে, যদি না চাই আমি সেই অপরাধের আমি সঙ্গী বলতে হবে, আমিও ওই অপরাধের অংশীদার। কিন্তু আমি তো চাচ্ছি যে প্রকৃত অপরাধীর শাস্তি হোক, কিন্তু প্রকৃত অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। যারা প্ল্যান করছে, যারা টাকা দিছে, যারা সবকিছু ইনশিওর করছে, যারা সিচুয়েশন ক্রিয়েট করছে, যাদের পরিবেশ সৃষ্টি করার জন্য আর্মিকে ভিতরে ঢুকতে না দেওয়া, র্যাবকে ভিতরে ঢুকতে না দেওয়া, গোয়েন্দা তথ্য না দিয়ে পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে যাওয়ার কারণে যারা জড়িত সবাইকে তো বিচারের আওতায় নিতে হবে। আমার যথেষ্ট ডাউট আছে যে এই কমিশন সেটা হিসাবে নিতে পারবে কিনা, কেননা তারা ওই জেলের ওই সাক্ষীদেরকে সাক্ষ্য নিতে পারবে না, তাদেরকে তদন্তের আওতায় আনতে পারবে না, কিন্তু তারাই কিন্তু প্রকৃত আই উইটনেস স্টেটমেন্ট দিবে যে হ্যাঁ অমক হত্যা করেছে বা অমক অমক রাজনীতিবিদ, অমক অমক সেনা কর্মকর্তা, এই তাদের অবদান। ক্লজের মধ্যে আমি ওদেরকে বাদ দিয়ে রাখছি, তার মানে আমি প্রথমেই কিন্তু তদন্তটাকে নষ্ট করে দিয়েছি, একটা ক্লজ। মানে এটা পারবে না কেন? ওদের সাক্ষী নিতে দেওয়া হবে না, মানে কারা নিতে দিবে না? নিষেধ করা আছে যে ওই শাস্তিপ্রাপ্তদের আর নতুন করে ইনভেস্টিগেশনের আওতায় নেওয়া যাবে। তাহলে তো আপনার প্রথমেই তো কিন্তু ওরাই তো সাক্ষী। প্রকৃত খুনিদেরকে আমি চাই না যে প্রকৃত খুনিরা আইডেন্টিফাইড হোক,
ওরাই তো বলবে যে যার ফাঁসি হয়েছে, যে কন্ডেম সেলে আছে, সে কিন্তু এখন শুধু তার পাপের জন্য মুক্তি চাচ্ছে, তাই না? সে তো আজ হোক কাল হোক একটা পর্যায়ে যদি সাধারণ ক্ষমা না পায় তার তো ফাঁসি হবেই। এখন তার সত্যি কথা বলতে সে তো এখন আর দ্বিধা করবে না, সে তার কাউকে বাঁচানোর তার কোনো প্রয়োজন নেই। এইটা বুঝেই কিন্তু তাকে ফাঁসি দিবে সেই তদন্তটা ঠিক মতো, মানে তাকে যে তদন্তের ভিত্তিতে ফাঁসি দিবে সেটা ঠিক মতো আছে কিনা, সেটাও তো, তাকেও তো বাঁচানো। আমি যে বলছি যে এইখানে হয়তো 15 জন 20 জন 30 জন হয়তো প্রকৃত হত্যার সাথে সম্পৃক্ত, কিন্তু শাস্তি দেওয়া হয়েছে কিন্তু সংখ্যায় অনেক বেশি। এটা আমি ইয়ে করতেছি 152 জন। 152 জন তাহলে যারা পালিয়ে গেল মাইক্রোবাসে করে, যাদেরকে বের করে নেওয়া হলো তারা কারা? যারা ওই যে ঢুকছে বের হয়েছে, যারা সারাদিন 10,000 সৈনিক পিলখানার ভিতরে 30 তারিখ সকালে ছিল, 26 তারিখ বিকাল 4টার সময় মাত্র 200 সৈনিক ছিল ডিএটি তহিদের সাথে। এই 9,800 সৈনিক তাদের একটা বিরাট একটা সংখ্যা, মিনিমাম 3 থেকে 5,000 পরিবারের সদস্য নিয়ে বিডিআর থেকে বেরিয়ে গেল। কোন আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান হচ্ছে বিডিআর, তাই না? ওখানে পাহারায় থাকার কথা পুলিশ, আনসার, র্যাব, সবার তো তাদেরকে মানে বেরোতে বাধা দেওয়ার কথা, কেউ বাধা দিল না। ধরলাম করে আমরা ওই যে ইয়ে কি বলে পিন্টুরে ধরলাম, নদী পারাপারে সহায়তা করছে। সবাই মিলে আমরা কর্ডন করতে ব্যর্থ হলাম, সবাই বেরিয়ে চলে গেল। মিছিলে 20 জন ঢুকে 200 জন বেরিয়ে চলে গেল। জয় বাংলা বলতে বলতে মিছিল ঢুকলো গেটের ভিতরে, বেরোনোর সময় 200 লোক ভিতরে বেরিয়ে চলে গেল। কোনো পুলিশ, কোনো আনসার, কোনো পুলিশ, আর্মি কেউ বাধা দিল। আমরা এই সমস্ত বিষয় অবশ্যই বিবেচনায় নিতে হবে। আমরা সত্যিকার অর্থে বিচার চাই কিনা। আমি ভারতের কেন দোষ দিব? আমরাই তো চাই না বিচার। স্বরাষ্ট্রমন্ত্রী তো, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী না, উপদেষ্টা না। আমাদেরকে বুঝতে হবে যে আমরা চাই কিনা বিচার। আমরা তো চাচ্ছি না। আমি আমার কলিগের বিচার চাই না। আনফরচুনেটলি জেনারেল শাকিল আর মোল্লা ফজলে আকবর, দে শেয়ার দি সেম প্লট ইন ডিওএইচএস। তাদের বাড়ি একসাথে তৈরি। ওয়ান ইজ দি কিলার আর আদার ইজ দি ভিকটিম। এটা পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নাই। দে স্টিল শেয়ার দি বিল্ডিং। এগুলোর একটা বিহিত হওয়া উচিত, নাহলে আবার এটা রিপিট হবে। আমার কনসার্ন কিন্তু সেইটা। একটা তো চলে গেছে 57 জনের উপরে, এরপরে কতজন আসবে? আমাদের দেশের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়ে তো প্রশ্ন এসে যাচ্ছে বারবার। স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে কিনা যদি আমরা এই বিচারটা না করতে পারি। এই তদন্তটাও তো ঠিক মতো না হয়, এটাই হয়তো চারদিক থেকে চাপ আসছে হয়তো। আমার প্রথম তদন্তের প্রথম কাজ ছিল পুরনো রিপোর্টটা পাওয়া, হাতে নিয়ে কাজ শুরু করা। পুরনো রিপোর্টই তো তাদের হাতে নেই। দুইটা ইনভেস্টিগেশন, আবুল কাহারের আকান্ত যত রাবিশি হোক, দে হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন দ্যাট রিপোর্ট। ওইটার উপরে একটা তাদের আপডেট কোন লয়ার বা কোন ইনভেস্টিগেশন দেওয়া উচিত যে তোমরা 10,000 পৃষ্ঠার রিপোর্ট বা 15,000 পৃষ্ঠার রিপোর্ট পড়ে আমাদেরকে একটা ব্রিফ দাও হাউ রাবিশ ইট ইজ। আর্মি ন্যাশনাল কমিশন যেটা করছে ওটারও ফল্টস গুলা কেউ একজন পড়ে বলে ব্রিফ করবে তাদেরকে। দ্যাট কুড হ্যাভ বিন ডান। তাহলে বোঝা যেত যে কমিশন ইজ রিয়েলি সিনসিয়ার ইন ফাইন্ডিং আউট হু আর দি রিয়েল কালপ্রিটস, এবং তারা একটা কনক্লুশনে পৌঁছাতে চাচ্ছে। এবং তারা যদি জেলখানায় যেত, আজকে যদি তারা জেলখানায় একটা অফিস বসায় যদি তারা কন্টিনিউয়াসলি ওদের সাথে কথা বলতো, তাহলে বলতাম যে দে আর রিয়েলি সিনসিয়ারলি ওয়ার্কিং টু ফাইন্ড আউট হু আর দি রিয়েল কালপ্রিটস। সেরকম কোনো লক্ষণ দেখছি না। সেনাবাহিনীর একটা বিরাট অংশ তারা আবার বেরিয়ে দেখে বক্তব্য দিচ্ছে মিডিয়াতে, যারা কালপ্রিট, শামসের মতো ছেলে, মানে তার স্টেটওয়ে 4 নাম্বার গেট থেকে তাকে সেন্ট্রাল জেলে যাওয়ার কথা। হি হ্যাজ দি অডাসিটি টু স্পিক আউট, এস্টাবলিশড ফ্যাক্ট যে সৈনিক মঈন জেনারেল শাকিলের যে অস্ত্র ধরার চেষ্টা করছিল, সেই স্টেজে উঠেই হি ফেইন্টেড। এবং জেনারেল শাকিল যেটা বলেছে, দিস ইজ ওয়েল এস্টাবলিশড ফ্যাক্ট, প্রত্যেকের অস্ত্রের একটা নাম্বার থাকে, যে কোন সিরিয়াল নাম্বার, যে কেউ দেখলে বুঝতে পারবে যে এই সিরিয়ালের অস্ত্রটা এটা কোন ব্যাটালিয়ন, যাতে একসাথে কোনো সময় রাখলে যেন এটা খুঁজতে অসুবিধা না হয়। একটা সিরিয়াল নাম্বারের সাথে আর একটা কোড থাকে যেটা বলে দেয়, বা সিরিয়াল নাম্বার ইটসেলফ 1 থেকে 1000 একটা ব্যাটালিয়ন, 1001 থেকে 2000 পর্যন্ত সেকেন্ড ব্যাটালিয়ন। তো 2040 নাম্বার ব্যাটালিয়ন যে সেকেন্ড ব্যাটালিয়নের, এটা বুঝতে কারো কষ্ট হয় না। এটা XYZ কার, সেটা হয়তো আমাকে খাতা দেখে বলতে হবে। কিন্তু আমি যখন দেখবো যে একটা অস্ত্রের নাম্বার 2000
101, তখন কিন্তু স্টেটমেন্ট যে কেউ বলে দিবে যে এটা এটা ওই ব্যাটালিয়নের, এবং সেটাই জেনারেল শাকিল বলেছিলেন, শামস এটা তো তোমার অস্ত্র। সে এখন বলতেছে যে এটা একটা ব্যাটালিয়ন যদি কোনো, আমি শামস ছিলামই না, আমি ভিতরে ছিলাম, আমাকে বেঁধে আটকায় রাখছে, আমার ফেলিয়ারের কারণে আমার ব্যাটালিয়ন বিদ্রোহ করছে। আই হ্যাভ দ্যাট কমান্ড রেসপন্সিবিলিটি, কোনো উইদাউট এনি ডাউট আমাকে একটা কোর্ট মার্শাল ফেস করতে হবে, এবং কোর্ট মার্শালে যে আমাকে প্রমাণ করতে হবে যে আমি নির্দোষ, আদারওয়াইজ ইটস এ কমান্ড ফেলিয়ার, এবং আই এম লায়াবল টু বি পানিশড। কারণ কর্নেল মুস্তাফিজ নিশ্চয়ই এগ্রি করবে আমার সাথে, এটা তো অবশ্যই এটা হয়েছে। কিন্তু কোনো মিলিটারি অফিসারকে কোনো ট্রায়ালে নেওয়া হলো না। প্রথম বিষয়, এর আগে তো কোর্ট মার্শালের সিভিলিয়ানদেরকে বিচার করা হয়েছে, তাই না? হয়েছে অতীতে। তাহলে বিডিআর এর হত্যায় কোর্ট মার্শালে কেন পুরো বিচারটা করা হলো না? তার মানে পুরো মিলিটারি সাইডটাকে একটা পাস দেওয়ার জন্য, সেফ প্যাসেজ দেওয়ার জন্য এই পুরো এই সাইডটাকে ওভারলুক করা। বাট আমি তো মনে করি আমাদের জন্য এখন একটা অ্যাডভান্টেজ, স্টেট ওয়ে আমরা এটাকে ইউজ করে আবার বিচার, পুনর্বিচারটাই এই পদ্ধতি তো হইতে পারে। সিভিলে যেটা হয়েছে হয়েছে, এখন শামসকে দিয়ে বিচার শুরু করতে হবে। এন্ড মেজর মোকাররম হ্যাজ দি অডাসিটি, সে তার প্রেজেন্সে ক্যাপ্টেন তানভীরের মিসেসকে শরীকরা লাথি মেরে ফেলে দিছে, তার সামনে ক্যাপ্টেন মিসেস তানভীরের ইয়ের থেকে বাচ্চাকে ধরে চেক করছে এবং বলছে যে হিন্দিতে কথা বলছে যে এই বাচ্চা ছেলে না মেয়ে দেখো, মোকাররম। এবং সেটা আরেকজন লেডিও কনফার্ম করছে যে হ্যাঁ সে লুঙ্গি পরা ছিল, গেঞ্জি পরা ছিল। সে বলছে না আমি জীবনে কোনদিন লুঙ্গি পরি। ইজ দ্যাট অ্যান অ্যালিবাই যে আমি ছিলাম না? হি হ্যাজ দ্য অডাসিটি টু থ্রেট মি, কল এন্ড থ্রেট, যে আমাকে বলতেছে আমারে দেখে নিবে। কি দেখবে আমারে? আমি বললাম তোমার তো এখন সবকিছু ব্যাগ বা বিছনা গুছায় রেডি হওয়ার কথা, যদি বিচার হয়, বিচার ব্যবস্থা, তাহলে পালানোর কথা। তুমি ফোন দিয়ে আমাকে এত বড় সাহস! কি নাম মনে হয়? This is what is happening. People are getting out of their foxhole and trying to fight back because তারা বুঝে গেছে যে কমিশন কতটা ফাংশনাল হবে, কতটা কাজ করতে পারবে, কতটা অগ্রসর পারবে, এটা ধরেই নিয়েছে। কমিশন শক্তিশালী হলে কিন্তু তারা বাই দিস টাইম ওই ইয়ার মতো, জিয়ার মতো পালাইতো, যারা আবেদিন সাইফুল আলম এদের মতো সব ওই শামসের মতো আমেরিকাতে বসে থাকে। না মানে কমিশনে শক্ত না, না কমিশনকে কাজ করতে দেওয়া হচ্ছে না এখন। কমিশনকে তো আপনি যদি কমিশনের মধ্যে আমরা না আপনি যদি এই ছাড়টা দিতে চান, আমি অবশ্যই এই ছাড়টা দিতে রাজি আছি। সেই ক্ষেত্রে কমিশনকে তো আমরা অস্থির দেখব। তো কমিশন তো নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে, তারা তো কোনো প্রেস ব্রিফিং দিচ্ছে না যে আমাদের কাজে এই অসুবিধা, আমরা লিমিটেশন ফেস করতেছি। এখন তাদেরকে কিরকম, আপনাকে যেহেতু থ্রেট দেয় তাদেরকেও থ্রেট দেয় কিনা সেটাও তো আমাদের, আমরা বলুক, সেটা বলুক। আমার তো প্রেস ব্রিফিং এর সুযোগ নাই, আমি আপনাকে বলতে পারছি কে থ্রেট দিচ্ছে। তারাকে নিশ্চয়ই মেজর মোকাররম দিচ্ছে না, তাকে আরো বড় কোথা থেকে দিচ্ছে, তাহলে বলে দিক। এখন ওনার সামনে থেকেই যদি বলে, যে যেদিন বললেন যে 25শে ফেব্রুয়ারি যেটা বলেছে, ওনার সামনে দাঁড়ায় সেনাপ্রধান যদি এই কথা বলে ফুল স্টপ, তো সেখানে আসলে তদন্তের কোনো সুযোগ থাকে কিনা ওনারাও তো ভাববে। আমি মনে করি যে আমরা তো বেসিক নর্মস গুলাই মানছি না। আমি একটা কমিশন, জাতীয় কমিশনের আমি মেম্বার, প্রেসিডেন্ট, চেয়ারম্যান যাই বলি, আমি কি এরকম প্রোগ্রামে যাব যেখানে এই বিষয়টা, এরকম একটা বিষয় আলাপ করতে? এটা তো আরো শেখানোর বিষয় না, এটা ইটস এ কোর্ট। I should keep myself away from all controversies, all negative comments. আমি কেন নেগেটিভ কমেন্টের কারণ হব? আমার উপস্থিত থাকার দরকার কি? আমি মিলিটারি অফিসার, ফাইন, বাট রাইট নাও আই এম এ কোর্ট ইনভেস্টিগেটিং অন এন ইস্যু যেখানে ওই 25শে ফেব্রুয়ারির দিবস পালিত হচ্ছে। বাট ওই দিবসটাকে আমি মনে করছি নষ্ট করে দেওয়া হয়েছে। ওটা যেহেতু যে এস্টাবলিশমেন্ট যারা এটার সাথে জড়িত, বিডিআর হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা কোন অবস্থাতেই চায় নাই যে এই নতুন কমিশন হোক, তারা কোন অবস্থাতেই চায় নাই শহীদ দিবস হোক। তো সুতরাং শহীদ দিবস যেহেতু সরকার ঘোষণা দিয়ে দিছে, এটাকে নষ্ট করার জন্য সব রকম পদক্ষেপ তারা এনশিওর করছে, এবং ওই জন্য এমন কন্ট্রোভার্সি রেইজ হয়েছে ওই দিন যে এখন শুধু ওই ফুল স্টপ নিয়ে সারা পৃথিবী বাঙালিরা, বাংলা ভাষাভাষীরা আলাপ করতেছে, ফুল স্টপ বাট নট, এগুলো নিয়ে কথা বলতে। শহীদ দিবস কিন্তু শেষ। তাহলে শহীদ দিবসে তো আমরা শহীদদের জন্য মাগফিরাত কামনা করব, দোয়া করব, এগুলো কোথায়?